তো বন্ধুরা, আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগের ক্লাস পর্যন্ত আমরা সপ্তম শ্রেণীর গণিতের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2 নম্বর স্কুলের পর্যন্ত আমরা সমাধান করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা কিন্তু এর পরবর্তী স্কুল, এই 3 নম্বর স্কুল যে দেখতে পাচ্ছ, এই 3 নম্বর স্কুলের এই একের দাগ থেকে আজকে সমাধান করব। তো প্রতিটা স্কুল আমরা দুটো পার্টে ভাগ করছি, পার্ট 1 এবং পার্ট 2। তো আজকে এই 3 নম্বর স্কুলের পার্ট 1 আমরা এই একের দাগের 1 থেকে আমরা এই 3-এর দাগ পর্যন্ত সমাধান করব। তারপরের পার্টে আমরা সেই ধারে 4 থেকে বাকিটা সমাধান করব। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসের টপিকস। যারা কোনো জায়গায় যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে তৎক্ষণাৎ কমেন্ট করতে ভুলবে না, আমি তোমাদের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকের ক্লাসের টপিকস হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 3 নম্বর স্কুলের একের দাগের 1 থেকে। তো বন্ধুরা, 3 স্কুলের একের দাগে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো একেরটা দিয়েছে, দেখো সর্বসমতার শর্ত হতে পারে না যেই শর্তটি। তো এখানে টোটাল 4টা অপশান দিয়েছে, ভালো করে বুঝবে। এগুলো থেকে 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসে। এস 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 মানে বাহু বাহু বাহু, এস এ এস মানে বাহু কোন বাহু, এ মানে কোন, এ এ এস কোন কোন বাহু, আর রয়েছে এ এ এ অর্থাৎ কোন কোন কোন। এই 4টার মধ্যে একটা কিন্তু সর্বসমতার শর্ত হবে না, সেইটা হচ্ছে কিন্তু অপশান ডি, এ এ এ। এর কারণটা কি, কারণটা অবশ্যই দেখে নাও, শুধু অ্যান্সারগুলো করে নেবে তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, পরবর্তীতে সমস্যা হতে পারে। তো একের দাগের একেরটা আমাদের অপশান তো হয়ে যাচ্ছে অপশান ডি, এ এ এ অর্থাৎ কোন কোন কোন। এবারে এই কোন 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 এই সর্বসমতার শর্তটি কেন এটা সর্বসমতার একটা শর্ত হবে না, এই শর্তটা কেন সর্বসমতার শর্ত হবে না। এ এ মানে কি, কোন 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 অর্থাৎ আমাদেরকে দুটো ত্রিভুজ আঁকতে হবে। এইভাবে ধরো আমি এখানে একটি ত্রিভুজ আঁকলাম, কোন 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 মানে কি, তার দুটো যে ত্রিভুজ আঁকবো সেই দুটো ত্রিভুজের কিন্তু প্রত্যেকটি কোণই সমান, অর্থাৎ এইটাও 60 হবে, এইটাও 60 হবে, আর এইটাও কিন্তু 60 হবে। আর সেক্ষেত্রে এরও কিন্তু, যদি আমি বলছি এটা যে 60 হবে তা ম্যান্ডেটরি নয়, তা যে হতে হবে তা না। আমাদের এই এ এ মানে কোন 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 এই শর্তই হচ্ছে যে কোণগুলো সমান হবে, ওই জন্য আমি কিন্তু সবেই কিন্তু একই দিচ্ছি, এটাও 60, এইটাও ধরো 60। যখন এইভাবে থাকে তখন কিন্তু সর্বসমতার শর্ত হয়ে যায় যে দুটো ত্রিভুজ যদি একই হয়। কিন্তু প্রশ্ন এখানে যে এ এ এ অর্থাৎ কোন কোন কোন, এক্ষেত্রে দেখো দেখে মনে হচ্ছে যে এই দুটো ত্রিভুজ একই, অর্থাৎ এই ত্রিভুজটাকে ধরো তোমরা উঠিয়ে নিয়ে এখানে তোমরা বসাতে পারছো। এটা তো হচ্ছে তাই, তো এটা আমাদের সর্বসমতার শর্ত হওয়া দরকার। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি এটাকে একটু অন্যভাবে দেখে, দেখো এখানে আমি ত্রিভুজ দুটোকে একই রকম এঁকেছি বলে তোমরা বলতে চাচ্ছ যে দুটো ত্রিভুজ একই, তার দেখতে একই, তার আকার আকৃতি একই, একটা ত্রিভুজকে নিয়ে আমি অপরটার উপর বসাতে পারবো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের সর্বসমতার শর্ত হতে পারতো। কিন্তু যদি আমি এইভাবে ছবিটা আঁকতাম, ধরো এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এইটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, আর একটা আমি ত্রিভুজ আঁকলাম এরকম বড় দেখে ত্রিভুজ, তো এই ক্ষেত্রে তো 60 ডিগ্রি, আমাদের মেন হচ্ছে 60 ডিগ্রি আঁকা। এটা 60, এটা 60, এটা 60, এর কোনটা একই, দেখো কোন সব একই, এটা 60, এটা 60, এটা 60, এটা 60, এটা 60, এটা 60, আমাদের কোনগুলো কিন্তু একই হচ্ছে। কিন্তু দেখো এই ত্রিভুজটাকে যদি আমি উঠিয়ে এখানে বসাই, এই উঠানোর পর এই পুরো ত্রিভুজটাকে কি এই ত্রিভুজটা ঢেকে দিতে পারবে? নিশ্চয়ই না। এইটা যখন বসাবো এরকম জায়গাটাই রয়ে যাবে, এই ত্রিভুজটাকে ঢেকে দিতে পারবে না। তাই এক্ষেত্রে কিন্তু এ এ এ এটা আমাদের সর্বসমতার শর্ত হবে না। সর্বসমতার শর্তই হচ্ছে একটা ত্রিভুজকে অপর ত্রিভুজের উপর যদি আমরা বসাই, সেইটা যেন নিচের এই ত্রিভুজটাকে যেন ঢেকে দিতে পারে। দেখো আমরা যা ত্রিভুজটা ছোট করে এঁকেছি তখন কিন্তু এটার আমাদের সম্ভব হচ্ছে না ত্রিভুজটা ঢাকতে। আবার দেখো এর বাহুর দৈর্ঘ্য কতটা ছোট আর এর বাহুর দৈর্ঘ্য দেখো কতটা বড়, সেক্ষেত্রেও প্রবলেম হচ্ছে। এর বাহুর সাথে এর বাহুগুলো মিলছেও না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সর্বসম নয়, মানে আমাদের কিন্তু এই এ এ এ এইটা কিন্তু আমাদের সম্ভবই না। তাই যদি কখনো পড়ে পরীক্ষাতে যে সর্বসমতার শর্ত হতে পারে না, তখন সবসময় মনে রাখবে আমাদের এ এ এ ওটাই কিন্তু হবে। তো এইভাবে তোমরা কনসেপ্ট অনুযায়ী বুঝবে। তারপর দেখো আমাদের দুয়েরটা কি বলেছে, যে ত্রিভুজের উচ্চতা ও মধ্যমা সমান সেটা কোনটি? সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ? অ্যান্সার হবে কিন্তু সমবাহু ত্রিভুজ। আমি বাকিগুলো দেখাচ্ছি না। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কেন উচ্চতা ও মধ্যমা সমান সেটা একটু ছবি এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব অল্প সময় আমাদের লাগবে। তো একেরটা এটা হলো। দুয়েরটা আমাদেরকে বলেছে উচ্চতা আর মধ্যমা কোন ত্রিভুজের ক্ষেত্রে সমান? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এক্ষেত্রে অ্যান্সার হবে। তা কেন, দেখো আমি একটি সমবাহু ত্রিভুজ আঁকছি, এটা একটা কিন্তু
আমরা সমবাহু ত্রিভুজ আঁকলাম। এই সমবাহু ত্রিভুজের উচ্চতা কোনটা? এখান থেকে এইটা আমরা উচ্চতা জানি, যে আমি নাম দিচ্ছি, এটা ধরো এ, এটা ডি। এই এডিটাই হচ্ছে আমাদের উচ্চতা, আর মধ্যমা কোনটা? এই এডি হচ্ছে মধ্যমা। কেবলমাত্র সমবাহু ত্রিভুজই এমন ত্রিভুজ রয়েছে যার উচ্চতা যেটা সেটাই মধ্যমা। তাই এক্ষেত্রে অ্যান্সার হবে সমবাহু ত্রিভুজ। যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতাম, ওখানে অপশানে রয়েছে সমকোণী ত্রিভুজ। ধরো আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ এইভাবে আঁকলাম, এর মধ্যমা কোনটি? এর মধ্যমা কিন্তু যে এইটি, এটা যদি নাম দেয় এ, এটা ডি, এডি হচ্ছে এর মধ্যমা, কিন্তু এর উচ্চতা কোনটা জানো? ধরো এটা নাম দিচ্ছি, উচ্চতা হচ্ছে বিডি, এই বিএ বা এবি, এইটা হচ্ছে উচ্চতা আর এইটা হচ্ছে মধ্যমা। এটা কি এক হচ্ছে? উচ্চতা হচ্ছে, এই মধ্যমা হচ্ছে এডি, কিন্তু উচ্চতা হচ্ছে এই ধারেরটা, দুটো এক না? কিন্তু এক্ষেত্রে দেখো যেটাই ওর উচ্চতা সেটাই ওর মধ্যমা, তাই এক্ষেত্রে কিন্তু অপশান আমাদের কী দিয়েছে? সেটটা হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার সমবাহু ত্রিভুজ। এইভাবে তোমরা করবে। তারপর 3-এরটা দেখো রয়েছে c-3 সমান c² + kc+9 হলে k এর মান কত? এটার সমাধান করব না, দেখবে একের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, না বিশ্বাস হলে। 1-এর 3-এরটা দেখো সেম অঙ্ক আমরা সমাধান করেছিলাম, তোমরা সেটা দেখে নাও। আর এটা সমাধান করছে না, আমরা কিন্তু সময় বাঁচাচ্ছে, আমাদেরকে অনেকগুলো অঙ্ক করতে হবে, তাই যেগুলো আমরা সমাধান করে দিয়েছি আগের স্কুলে সেগুলো আর সমাধান করব না। দেখো 4টা করবো, 4টা নতুন অঙ্ক দিয়েছে। x² + mx + n পূর্ণবর্গ রাশি হলে এম ও এন এর মধ্যে কিন্তু তোমাদেরকে এক্ষেত্রে সম্পর্ক কোনটা সেটা এক্ষেত্রে বের করতে হবে। তো দেখো এইটা আমরা কীভাবে সমাধান করছি, তো 3 আর এখানে হচ্ছে আমাদের 4। তো 4-এরটা আমাদেরকে দিয়েছে x² + mx + n, এটা বলেছে এটা পূর্ণবর্গ রাশি হলে এম ও এন এর মধ্যে সম্পর্ক কি সেটা দেখতে হবে। এবারে দেখো এইটা পূর্ণবর্গ কখন হবে? যদি এটা সেই a + b হোল স্কয়ার সূত্র হয়। তো দেখো আমি এখানে একটা তোমাদেরকে সূত্র দেখো লিখছি, যদি x + a এর হোল স্কয়ার হয় তখন কিন্তু সূত্রই থাকে x² + 2ab, 2 * a হচ্ছে x আর b হচ্ছে a, 2ab + b², b হচ্ছে a তার স্কয়ার। আমি সেই a + b হোল স্কয়ারের সূত্রে ভেঙেছি, তাহলে এইটা পাচ্ছি। এবারে দেখো এইটা আর এইটাকে আমি একবারে সমান করে দিচ্ছি, এখানে x², এখানে 2xa, এটাকে লিখছি 2ax + a²। এই দুটোকে আমরা দেখো এইভাবে সমান করছি। এবারে দেখো কোনটার সাথে কোনটা মিল রয়েছে, এখানে x² মিল রয়েছে, এখানে দেখো এখানে x রয়েছে, এখানেও x রয়েছে, এখানে x এর আগে m রয়েছে আর এখানে x এর আগে 2a রয়েছে, তাই লিখতে পারি যে m = 2a, এখানে একটা পেলাম, এখানে n রয়েছে আর এখানে n এর জায়গায় a² রয়েছে, লিখতে পারি n = a²। এইভাবে এরপর আমাদের কাজ হবে এখান থেকে আমরা এর মানটা বের করছি। তা দেখো এখানে রয়েছে m = 2a, এখানে a সমান কি লিখতে পারি? a সমান এই m আর দুইটা নিচে নেমে যাবে, হয়ে যাবে m/2, এর একটা মান পেলাম m/2। এবারে কাজ হবে আমরা এই এর জায়গায় এই মানটা বসাবো, এটা হচ্ছে n = a² রয়েছে, এর জায়গায় মানটা বসাবো m/2, তার বাইরে স্কোয়ার, তো স্কোয়ারটা এর মাথায় চাপবে, হবে m², এখানে 2a² হবে, 2a² মানে কি 4, আমি একবার লিখে দিচ্ছি, তো 2a² মানে 4। তাহলে আমরা পাচ্ছি কি n সমান, এখানে দিচ্ছে পেলাম n = m²/4, এটা পেলাম। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি এই n আর 4 গুণ হবে 4n, আর এই ধারে থাকবে m²। তো আমাদের টোটালি হচ্ছে অ্যান্সারটা যদি বলতে পারি যে m আর n এর মধ্যে সম্পর্ক হচ্ছে m² = 4n। অপশান সি দেখো আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু এটা তোমরা সমাধান করবে। তারপর দেখো আমাদের 5-এরটা দিয়েছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে 300 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে মোট দূরত্ব অতিক্রম করতে হবে কতটা? তো দেখো এটা কীভাবে সমাধান করছে, তো 5-এরটা বলেছে যে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে, আমি ধরো এটা আমি একটা সেতু আঁকছি, সেতু মানে পোল, সাপোজ ধরে নাও, যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 300 মিটার, এই পোলটার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। তো এই 300 মিটারের মধ্যে দিয়ে একটা 100 মিটারের ট্রেন যাচ্ছে। ধরো এখানে আমি একটা সাপোজ ট্রেন আঁকলাম, সাপোজ ধরো এটা ভালো হয়নি, এইটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এই ট্রেনটা। এইবারে এই ট্রেনটা ধরো এইখানে এই সেতুটার এখান থেকে চলতে শুরু করেছে, তো যেতে যেতে ট্রেনটা কখন সেতুটাকে অতিক্রম করলো? যখন এই ট্রেনটার পিছন অংশটা এরকম জায়গায় আসলো। আমি এখানে আবার ওই ট্রেনটাই আঁকছি, ধরো যার দৈর্ঘ্য ছিল 100 মিটার। যখন ট্রেনটার পেছন অংশ এই সেতুটার এই জায়গাটায় আসলো তখন আমরা বলতে পারি যে না, ট্রেনটা এই সেতুটাকে অতিক্রম করেছে। এবার এখানে প্রশ্নে জানতে চেয়েছে যে টোটাল ট্রেনটি যে এখান থেকে যে যাত্রা শুরু করেছিল, এখান থেকে যে এই জায়গাটা থেকে এখান থেকে যে চলতে শুরু করলো, চলতে যেতে যেতে সে কতটা দূরত্ব মোট অতিক্রম করলো। এবারে অনেকে বলবে যে এখানে ট্রেনটি কিন্তু এই সেতুটার দৈর্ঘ্যকে অতিক্রম করেছে, অনেকে উত্তর কিন্তু এখানে 300 মিটার বলবে, কিন্তু 300 মিটার এক্ষেত্রে হবে না, কারণ ট্রেনটি
সেতুটা তো অতিক্রম করেছে ঠিকই, তার সঙ্গে ট্রেনটা কিন্তু নিচের দৈর্ঘ্য অতিক্রম করেছে। ট্রেনটির টোটাল কতটা পথ গিয়েছে, এখান থেকে সে চলতে দেখেছে, যেতে যেতে এখানে এলো, তারপর সে কিন্তু এই যে দূরত্বটা এটাও তো গেল, আর এই দূরত্বটা কত হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যই। ট্রেন যতটা লম্বা ততটা দূরত্বই কিন্তু গেছে, তাহলে আমাদেরকে এই দূরত্বটাও নিতে হবে, তার সঙ্গে এখান থেকে এই দূরত্বটাও নিতে হবে। তো এই দূরত্বটা হচ্ছে আমাদের 300 মিটার, আর এই দূরত্বটা হচ্ছে আমাদের 100 মিটার। তাই 300 আর 100 কিন্তু যোগ করতে হবে, তাহলে হবে কত, 300 আর 100 মিটার, টোটাল হচ্ছে আমাদের 400 মিটার। তো এক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু হবে আমাদের 400 মিটার, অপশান বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো ছয়েরটা কি বলেছে, ছয়েরটা বলেছে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এটা মুখে মুখে হয়ে যাবে, এটার খাতে দেখাচ্ছি না। তো ত্রিভুজ অঙ্কন কখন সম্ভব হয়, যখন আমি বলেছিলাম প্রথম দুটো বাহু আমাদেরকে যোগ করতে হবে, যোগ করে যেন তার পরেরটার থেকে বেশি হয়, তবে ত্রিভুজ আঁকা সম্ভব। সমান হলেও ত্রিভুজ আঁকা যাবে না, আর কম হলেও আঁকা যাবে না, অনলি কেবলমাত্র বড় হতে হবে। তো দেখো এই দুটো যোগ করছি, 4 আর 4 যোগ করলে 8 হচ্ছে, এটা 8 হচ্ছে, পরেও 8 রয়েছে, দুটো সমান হচ্ছে, হবে না। এই 2 3 যোগ করো, 2 3 যোগ করলে হচ্ছে আমাদের 5, কিন্তু পরে রয়েছে 6, 5 তো 6 থেকে ছোট, তাই এক্ষেত্রে হবে না। এক্ষেত্রে দেখো 2 আর 4 যোগ করি, 4 2 যোগ করলে 6, আর এখানে রয়েছে 5, 6 তো 5 এর থেকে বড়, তাই এক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা যাবে। অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের 2 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের মানে বাহুর দৈর্ঘ্য নিয়ে আমরা কিন্তু ত্রিভুজ আঁকতে পারবো। এবার তোমরা সমাধান করবে। তারপর দেখো 2-এর একেরটা কি বলেছে, 12/13/2 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। এখানে আমাদেরকে 12/13কে ভাগ করতে হবে, তারপর তার 2 স্থান পর্যন্ত আমাদেরকে আসন্ন মান কিন্তু বের করতে হবে। তো দেখো 2-এর একেরটা আমরা কিভাবে সমাধান করছি, তো 2-এর একেরটা আমাদেরকে ভাগ করতে বলেছে। তো এখানে আমরা লিখলাম 12/13 রয়েছে, তো তোমার যেটা উপরে রয়েছে সেটা ভেতরে থাকবে, আর বাইরেরটা নিচেরটা এই বাইরে থাকবে এটা। এবারে দেখো 13 দিয়ে কি আমরা 12কে ভাগ করতে পারবো না, ছোট হচ্ছে, অবশ্যই কিন্তু ভেতরে বড় থাকতে হবে, তাই কি হচ্ছে এখানে আমরা একটা দশমিক দিয়ে দিলাম। যখনই দশমিক দিলাম তার জন্য এখানে একটা শূন্য কিন্তু আসলে, এরপর 13 আর 120 রয়েছে। তো তোমরা করবে, আমি এখানে করে দিচ্ছি, 13 9 দিয়ে যাবে, দেখবে 13 9 কিন্তু 117 হয়। দেখো 117 আমাদের যাবে। এইবারে এটা তোমরা বিয়োগ করবে, বিয়োগ করলে এখানে 7 পর 10, 3 কাটে, আর এখানে 2, 13 হচ্ছে এই দশমিকের জন্য কিন্তু আমাদের, আচ্ছা এখানে না, এখানে হাতে একটা থাকবে, এখানে বিয়োগ করবে, দেখবে 3 হচ্ছে, 120 আর 117, আর এখানে এই দশমিকের জন্য একটা শূন্য চলে আসলো। এবারে 13 আমরা এখানে দিচ্ছি, 13 2 26 হচ্ছে 26। এবারে 30 থেকে 26 বিয়োগ করলে আমাদের 4 থাকছে, এই দশমিকের জন্য আমাদের আরও একটা শূন্য আসলো। 13 3 39 হয়, আমরা জানি 40 থেকে 39 বাদ দিলে 39, 40 1 কাটতে হচ্ছে, তো 1 দশমিকের জন্য আরেকটা শূন্য এখানে আসলো। এবার দেখো 13 দিয়ে আমাদের আর 10কে কিন্তু ভাগ যাচ্ছে না, তখন আমাদের কাজ হবে আরেকটা শূন্য নিয়ে আসতে হবে, আরেকটা শূন্য নিয়ে আসলাম, তার জন্য এখানে আরেকটা শূন্য আমাদের আসলো। এবারে 13 7 91 হচ্ছে, এখানে 91 দাও, বিয়োগ করলে এখানে আমাদের 9 আসছে। আর কিন্তু ভাগ করার দরকার নেই, তোমরা চাইলে অনেক দূর অব্দিই কিন্তু ভাগ যাবে, কিন্তু আমাদের দেখো প্রশ্নে কিন্তু বলেছিল যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ দশমিকের পর কেবলমাত্র দুটো সংখ্যাকেই ধরতে হবে, এই দুটো সংখ্যাকে আমাদেরকে ধরতে হবে, মানে আমাদের এতটা পর্যন্ত করলেই হতো। এই 0 আর 7 মানে এক্সট্রা যে এই দুটো ঘর আমরা করলাম, এই দুটো ঘর কিন্তু না করলেও কিন্তু হবে, আমাদের এতটা পর্যন্ত করে দিলেই কিন্তু চলতো। তো দেখো এখানে তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আমরা কত বলতে পারি। এবারে দেখো 2 দশমিক স্থান বলেছে, তো তাই মানে দশমিকের পর দুটো সংখ্যা দেখো, দশমিকের পর এটা রয়েছে 1 নম্বর, এটা রয়েছে 2 নম্বর, এটা। এইবারে আমাদেরকে এতটা পর্যন্তই দিতে হবে। এবারে দেখো 2 মানে সবার শেষেরটা দেখো 2 রয়েছে, 2 এর পর সংখ্যাটা দেখো, 2 এর পর 3 রয়েছে। আমাদের নিয়ম কি যে মানে কোনো সংখ্যা যদি 5 বা 5-এর থেকে বেশি হয়, তখন তার আগেরটা 1 বেশি হয়ে যায়। যদি এখানে 3-এর জায়গায় যদি 7 থাকতো, ধরো 7 আমি বলছি, তো 7 তো 5-এর থেকে বেশি, তখন কিন্তু এই 2টা 3 হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে দেখো 3 রয়েছে, 3 তো 5-এর থেকে কম, আর 5-এর থেকে কম হলে কিন্তু তার আগেরটা বাড়ে না, যা থাকে সেটাই রয়ে যায়, তাই এখানে হবে আমাদের অ্যান্সার দশমিক। এখানে 9 আর 2 যেমন আছে রয়েছে, তোমরা চাইলে কিন্তু সাজানোর জন্য একটা শূন্য দিতে পারো, এটা ম্যান্ডেটরি নয়, এটা তোমরা দিতেও পারো, শূন্যটা না দিতেও পারো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো লিখে দেবে নিচে যে অতএব 12/13 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে 0.92, এটা হচ্ছে। এরপর 2-এরটা দেখো রয়েছে 0.75 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে, এটা আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো 2-এরটা কীভাবে সমাধান করছি, তো বলেছে দেখো ধাপে ধাপে আমরা কিন্তু করব। 0.75 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে, আমরা ধরে নিচ্ছি যে ধরি সংখ্যাটি হলো x, এটা ধরলাম। এবারে দেখো প্রশ্ন অনুসারে দিচ্ছি,
প্রশ্নানুসারে মানে প্রশ্নে যা বলেছে সেইভাবে আমরা সাজাবো। দেখো এবারে প্রশ্নটা তোমরা একটু দেখো, বলেছে যে 0.75-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে, তো 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা, এখানে আমি ফাঁকা রাখছি, কোন দশমিক সংখ্যা যোগ করলে এখানে একটা সংখ্যা বসবে, সেই সংখ্যাটা যোগ করলে তার বর্গমূল মানে পুরোটার বর্গমূল মানে কি এই চিহ্নটা, পুরোটার বর্গমূল কত হবে আমাদের 2 হবে। এইভাবে সাজালাম। এইবারে সংখ্যাটা আমরা কিন্তু x ধরে নিয়েছি, তাই আমরা এখানে x বসিয়ে দিলাম। দেখো যখন সমান, এখানে সমানের বিপরীত ধারে যখন এই চিহ্নটা থাকে, আমরা এই চিহ্নটা উঠে কিন্তু সমানের এই ধারে একটা মাথায় স্কোয়ার দিতে পারি, এটাই করছি। তো ভেতরে যা আছে লিখে দাও, 0.75 প্লাস এক্স, এই যে রুট চিহ্নটা আছে এটা উঠে যেয়ে এর বিপরীত ধারে যে সংখ্যাটা রয়েছে তার মাথায় কিন্তু 2 হিসাবে চলে আসবে, এটা জানো আশা রাখছি। এবারে 2 স্কোয়ার মানে কত আমাদের 4, একবারে লিখলাম। তো এখানে পাচ্ছি 0.75 প্লাস এক্স, আচ্ছা লিখে দিচ্ছি 75 প্লাস এক্স, আর এই ধারে পেলাম আমরা 4। এবার আমরা এক্সের মানটা বের করবো, তো এক্স মানে বলতে পারি 4 মাইনাস 0.75 ওই ধারে যাবে, হয়ে যাবে মাইনাস 0.75। 4 থেকে 0.75 বিয়োগ করো, এখানে 4, এখানে 0.75, দশমিকের জন্য দশমিক দিলাম, ভাজানোর জন্য দুটো শূন্য, আচ্ছা এখানে দেখতে পাচ্ছ না দুটো শূন্য দিলাম। বিয়োগ করো, 5-এর পর 6, 7, 8, 9, 10, 5, 8, 7, 8, 9, 10, 2, 8, আর এখানে 1, 3, 3.25। আশা রাখছি তোমরা দশমিকের বিয়োগ জানো, ষষ্ঠ শ্রেণীতে শিখেছো। তাহলে এক্স এর মানটা কত পেলাম, এক্স সমান হচ্ছে 3.25। তাহলে লিখে দেবে যে অতএব নির্ণয় সংখ্যাটি হচ্ছে 3.25, এইভাবে করবে। আচ্ছা তারপর দেখো এখানে রয়েছে 3-এরটা, এক্স প্লাস 1/x সমান -2 হলে x⁵ প্লাস 5 মান কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা 3-এরটা দেখো, 3 দেওয়া রয়েছে কি এক্স প্লাস 1/x সমান -2, এটা আমাদেরকে দিয়েছে, আমাদেরকে মান বের করতে বলেছে এক্সের মাথায় 5 প্লাস 5, এর মানটা বের করতে বলেছে। আচ্ছা প্রথমে দেখো যেটা দিয়েছে ওটাকে একটু আমরা সমাধান করছি, এই এক্স এক্সে গুণ হবে আর এখানের সাথে এটা গুণ হবে। আসলে জানো যখন এইভাবে থাকবে তখন এক্সের সাথে এটা গুণ হয় আর এক্সের সাথে এই ধারটা গুণ হয়, এক্সের সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এখানে প্লাস এখানে 1 সমান এখানে রয়েছে আমাদের -2, তো এটা গুণ হবে -2x হলো এখানে, বা এরপর এক্স স্কোয়ার -2x ওই ধারে গেলে হবে +2x, আর এখানে +1 যেমন আছে থাকলো =0। এবারে দেখো এটা একটা সূত্রের মতো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এটাকে আমি প্রথমে সাজিয়ে লিখছি তারপর সূত্রের মতো দেখবে পুরো বুঝতে পারবে। এখানে এক্স স্কোয়ার যেমন আছে থাক, এখানে 2, আচ্ছা প্লাস 2 ইন্টু এক্স যেমন আছে থাক ইন্টু 1, সেই গুণ করলে দেখো 2 আর এক্সের গুণ করলে 2x, 2x একে 2xই হবে, +1 = 0। দেখো সূত্র এবারে এক্স স্কোয়ার সেই এ স্কোয়ার প্লাস 2 এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, প্লাস বি স্কোয়ার, আচ্ছা এটাকে স্কোয়ার আকারে লিখতে পারো, একে স্কোয়ার। সূত্র দেখো এইটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পুরো এইটার মতো হচ্ছে এইটা হচ্ছে, তো এটা সূত্র কি a প্লাস বি এর হোল স্কোয়ার, তো প্রথমটা আর শেষেরটা ব্র্যাকেটের ভিতর লিখে তার বাইরে স্কোয়ার, এটাই করছি। প্রথমে আছে এক্স প্লাস শেষে আছে 1 তার স্কোয়ার =0, যেখানে বা ছিল, বা এরপর দেখো এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ারকে আমরা উঠাচ্ছি, স্কোয়ার যখন উঠে যাবে তখন এক্স প্লাস 1 রয়ে যাবে আর এখানে 0ই রয়ে যাবে, এভাবে আমরা স্কোয়ার কিন্তু উঠাতে পারি। তাহলে বা, কারণ দেখো এখানে আমি এরিয়াটা বোঝাচ্ছি, এখানে স্কোয়ার কখন উঠবে যখন এই ধারে আমরা এইভাবে হাফ গুণ করব, ঠিক একইভাবে 0-এর মাথায় কিছু নেই, মানে ধরো 1 রয়েছে তার মাথাও কিন্তু হাফ গুণ করলাম। তো দেখো এখানে এবারে কি হবে, এই দুই কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত এক্স প্লাস 1 তার মাথায় 1, মাথায় 1 থাকলে ধরার দরকার নেই, আর এখানে 0-0-এর মাথায় যাই থাকুক না কেন তার মান 0ই হয়, তাই আমরা কিন্তু এটাকে এই ধারে লিখলাম, কেটে দিচ্ছি, এভাবে করলাম। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করো, তাহলে এক্স সমান কি +1 ওই ধারে গেলে হবে আমাদের -1, তাহলে এক্সের মানটা কত পাচ্ছি আমাদের -1। এরপরে এই এক্সের মানটা আমরা এখানে বসাব, এক্সের মানটা আমরা এখানে বসাচ্ছি, সমান এক্সের জায়গায় আমরা -1 বসাচ্ছি, তার উপরে রয়েছে 5 আর এখানে রয়েছে +5। এবারে -1-এর মাথায় 5 মানে -1, এইভাবে কিন্তু টোটালি 5 বার কিন্তু গুণ হবে, দেখো 1 2 3 4 আর একবার হবে 5, এভাবে 5 বার। দেখো প্রথমে চিহ্নগুলো গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 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 1, তাই হচ্ছে কত -1, এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে +5। এইবারে -1 আর +5 আমাদেরকে বিয়োগ করতে হবে। তো দেখো এখানে কেন আমরা বললাম বিয়োগ, এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে, চিহ্নগুলো গুণ করো, মাইনাস প্লাসে মাইনাস, তাই আমরা বিয়োগ করব, 5 থেকে 1 বাদ দিলে
4 পড়ে থাকবে, এবার কি চিহ্ন বসবে সামনে, 5 আর 1-এর মধ্যে বড়কে 5 বড়, 5-এর আগে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন, তাই এখানে যোগ চিহ্ন, যোগ চিহ্নটা না দিলেও চলতো। উত্তর হচ্ছে আমাদের +5। এটা হচ্ছে আমাদের কিন্তু এক্ষেত্রে নির্ণয় অ্যান্সার। এভাবে তোমরা সমাধান করবে। তারপর 4টা দেখো বলছে প্রদত্ত চিত্রে PQR এর মান নির্ণয় করতে হবে। এই ছবিটা আমরা খাতাতে আঁকছি, তারপর তোমাদেরকে বলছি। তো 4টা আমাদেরকে বলেছে, 4টা আমাদেরকে প্রথমে ছবিটা কিন্তু ড্র করতে হবে। তো এইভাবে একটি সরলরেখাংশ গেছে, আচ্ছা, যার নাম দিয়েছে এ আর দিয়েছে বি। নিচে আরেকটি এভাবে সরলরেখাংশ গেছে, যার নাম দিয়েছে এখানে সি, এখানে রয়েছে ডি। এইভাবে একটি রয়েছে আর এইভাবে, আচ্ছা এটা একটু বড় হয়ে গেল, এইভাবে রয়েছে। এখানে নাম দিয়েছে কিউ, এখানে দিয়েছে পি, আচ্ছা এইটা দৈর্ঘ্য দিয়েছে এক্স, এই যে কোণটা দিয়েছে 65 ডিগ্রি, এটা দিয়েছে 35 ডিগ্রি, এটা নাম দিয়েছে আর, এইটা কিন্তু দিয়েছে। এবারে দেখো এই জায়গাটা যদি আমরা মিলিয়ে দেই, আচ্ছা এই জায়গাটা একটু সোজাসুজি আঁকলে ভালো হতো, এইভাবে যদি আমরা মিলিয়ে দেই ডট ডট করে, দেখো এইটা একটা পুরো ত্রিভুজের মতো হচ্ছে না? সেই ত্রিভুজের এই কোণটা 65 ডিগ্রি। আমরা জানি যখন ত্রিভুজের এই দিকটা 65 হয় তখন এই দিকটাও আমাদের 65 ডিগ্রি হয়, তাই এটাও 65, এটা 35, মানে এই ভেতরটাও কিন্তু 35 ডিগ্রি। তাহলে আমাদেরকে এই কোণটা বের করতে হবে। তো দেখো আমরা জানি যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই 3টি কোণ যোগ করে আমাদের 180 ডিগ্রি হয়। তার মধ্যে দুটো কোণ বলিয়ে দিয়েছে, অপরটা বের করতে হবে। তো কি করব, 180 ডিগ্রি থেকে প্রথমে দুটো যোগ করতে হবে, দুটো যোগ করে 180 থেকে বিয়োগ করে দেবো, তাহলে এটা পেয়ে যাব। তো এখানে লিখছি যে অতএব QPR মানগুলো লিখছি, যে QPR সমান 65 ডিগ্রি পেয়েছি, আর PR কিউব, কোণ PR কিউব এটা আমাদের পেয়েছি 35 ডিগ্রি। আমাদেরকে এই ক্ষেত্রে আমাদের কিসের মান বের করতে বলেছে, PQR। তো আমাদেরকে PQR এটা আমাদেরকে বের করতে বলেছে। এবার লিখবে যে অতএব, আমরা জানি, এবার লিখবে যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো লিখব অতএব, আচ্ছা 3টির মধ্যে আমাদের দুটো কিন্তু বলেছে, বাকি একটা বের করতে হবে। তো এবার লিখবো যে 180 ডিগ্রি মাইনাস করবো, দুটো যোগ করব, 65 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, এটা করলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, এর দুটো যোগ করলে 100, বিয়োগ করলে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমরা পেলাম কি, যে PQR সমান 80 ডিগ্রি। লিখবে যে অতএব PQR সমান 80 ডিগ্রি। এটা হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার। এভাবে কিন্তু তোমরা, এরপর 3-এর একটা দেখো আমাদের রয়েছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করছে। এক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত সেটা বের করতে হবে। তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করছি। তো দেখো বলেছে যে ট্রেনটি 210 মিটার এবং 122 মিটার দুটো সেতু রয়েছে অতিক্রম করতে, একটা, আচ্ছা 210 মিটার সেতু অতিক্রম করতে লাগছে 25 সেকেন্ড, আর 122 মিটার সেতু ওটা অতিক্রম করতে আমাদের লাগছে কত, আচ্ছা 17 সেকেন্ড লেগেছে। তো এই ক্ষেত্রে ট্রেনটির দৈর্ঘ্য আর গতিবেগ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো কীভাবে সমাধান করছি। তো আমরা প্রথমেই লিখছি যে ধরি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে, লিখে দেবে যে ধরি ট্রেনটির দৈর্ঘ্য, এটা বইয়ের অঙ্ক, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, এটা প্রথমে ধরে নিলাম। যে ধরি যে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। এবারে প্রশ্নে বলেছে যে 210 মিটার ও 122 মিটার দীর্ঘ সেতু যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 25 সেকেন্ডে অতিক্রম করছে 210 মিটার সেতু, এটা আমাদের প্রশ্নে বলেছে, এটা লিখছি যে 25 সেকেন্ডে, আচ্ছা ট্রেনটি যায়, এবার লিখো 25 সেকেন্ডে ট্রেনটি যায়। দেখো আমরা কিন্তু যখন MCQ সমাধান করি 1-5 আমি কি বলেছিলাম, দেখো 1-5 তোমরা দেখে নাও। 1-5 MCQতে ছিল না যে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করছে, তখন কি বলেছিলাম যে যখন এইভাবে অতিক্রম করে তখন ট্রেনটি সেতুর দৈর্ঘ্যটাও অতিক্রম করছে আর নিচের দৈর্ঘ্য অতিক্রম করছে, এটা আমরা জেনেছি, বুঝিয়েছি ছবি এঁকে। তো এখানে ছবি আঁকছি না, একবারে বলছি। ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, এইবারে ট্রেনটি 25 সেকেন্ডে অতিক্রম করছে কতটা সেতুর, দেখো প্রশ্নে দিয়েছে 210 মিটার। এবারে দেখো ট্রেনটা তাহলে টোটাল কতটা দূরত্ব যাচ্ছে, অবশ্যই সেতুটার দৈর্ঘ্য 210 মিটার যাচ্ছে, তার সঙ্গে ট্রেনটির নিজের দৈর্ঘ্য x মিটারও কিন্তু যাচ্ছে। তো একসঙ্গে 210-এর সাথে x কিন্তু আমরা যোগ করে দিলাম। এবারে আবার দেখো বলেছে 25 সেকেন্ডে যাচ্ছে 210 প্লাস x মিটার, একইভাবে 17 সেকেন্ডে ট্রেনটি যায়, 17 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে, আমাদের সেতুর দৈর্ঘ্য হচ্ছে 122 আর ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার।
তাহলে এটা লিখলাম। এবারে জাস্ট ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করবো। তোমরা যে কোনো একটাকে নেবে, হয় এই প্রথমটাকে নিয়ে সমাধান করবে, নইলে সেকেন্ডেরটাকে নিয়ে সমাধান করবে। আমি এই দ্বিতীয়টাকে নিয়ে সমাধান করছি। তো লিখবে যে ঐকিক নিয়মে, আমরা ঐকিক নিয়মে করছি। বই হয়তো তোমরা অনুপাতের মাধ্যমে করেছিলে, তোমরা অনুপাতের মাধ্যমেও করতে পারো একই জিনিস। তো এই লাইনটা আমরা তুলছি। তো 17 সেকেন্ডে ট্রেনটি যায়, কতটা যাচ্ছে? 122 প্লাস এক্স মিটার। তাহলে 17 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে এতটা, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? 1 সেকেন্ডে নিশ্চয়ই কম দূরত্বই যাবে। 17 সেকেন্ডে যতটা যাবে 1 সেকেন্ডে, যখন টাইমটা কম পাচ্ছে তখন নিশ্চয়ই সে কম দূরত্বই যাবে। এটা যা আছে লিখে দাও, 122 প্লাস এক্স, 17টা নিচে নেমে গেল। আস্তে আস্তে ঐকিক নিয়ম তোমরা জানো। এবারে তাহলে 25 সেকেন্ডে কতটা যাচ্ছে বের করো। 25 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে, এবারে দেখো 25 সেকেন্ড কেন নিলাম সেটাও আমরা বলবো। 25 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে, 1 সেকেন্ডে ট্রেনটি যতটা যায় 25 সেকেন্ডে যদি তাকে আরও বেশি টাইম দেয় সে নিশ্চয়ই আরও দূরত্ব বেশি যাবে। এটা যা আছে প্রথমে লিখে দাও, 122 প্লাস এক্স, নিচে 17 ছিল। 25 সেকেন্ডে যেহেতু বেশি যাবে তাই 25টার সাথে গুণ হয়ে গেল। এবারে 25 সেকেন্ডে আমরা কেন নিলাম এটা এখানে বোঝা রয়েছে। দেখো আমরা এইটাকে নিয়ে আমরা সমাধান করলাম, ঐকিক নিয়ম করলাম, এই অংশটাকে নিয়ে ঐকিক নিয়ম করেছি। কিন্তু দেখো প্রশ্নে তো বলেছিল যে 25 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে এতটা, তাই আমি এখানে দেখো এখানেও 25 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে এতটা দূরত্ব, এখানে আমরা বের করেছি 25 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে এতটা দূরত্ব। এইটা আর এইটা নিশ্চয়ই সমান, কারণ এটাও যাচ্ছে 25 সেকেন্ডে ট্রেনটি যতটা যাচ্ছে, এটাও 25 সেকেন্ডে ট্রেনটি সেই একই দূরত্বই যাবে, তাই দুটো সেম, এই জন্য আমরা কিন্তু দুটোই 25 নিয়েছি। এরপর এখানে লিখবো যে প্রশ্নানুসারে তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি গেছে কত? 122, আচ্ছা প্লাস 122 প্লাস এক্স, ব্র্যাকেটটি হচ্ছে 25 আর নিচে হচ্ছে আমাদের 17 সমান, আবার এখানে 25 সেকেন্ডে যাচ্ছে এইটা, আবার এখানে আমি বলেছি প্রশ্নে 25 সেকেন্ডে যাচ্ছে 210 প্লাস এক্স, তাই দুটো একই, দুটোই তো 25 সেকেন্ডেই যাচ্ছে। এখান থেকে আমাদেরকে এক্সের মানটা জাস্ট বের করতে হবে। তো আমরা বের করছি, দেখো এই 17 সাথে এগুলো কিন্তু আমাদের গুণ হয়ে যাবে। এখানে যা আছে, আচ্ছা এটা আমরা গুণ করে দিচ্ছি। প্রথমে দেখো এই 25 সাথে 122 গুণ হবে, 122 গুণিত 25 হবে, প্লাস 25 সাথে এক্স গুণ করতে হবে, 25 এক্স সমান 210 সাথে 17 গুণ হবে, প্লাস এক্সের সাথে 17 গুণ করতে হবে, 17 এক্স। এইভাবে তাহলে এই 122 আর 25 যদি গুণ করি আমরা পাবো 3050, গুণ করবে তোমরা পাশে। এখানে হচ্ছে 25 এক্স, 210 সাথে আমরা যদি 17 গুণ করে দেই তখন পাবো 3570, তোমরা গুণ করবে, আর এখানে 17 এক্স যেমন আছে পেলাম। এরপর দেখো আমরা এক্সগুলোকে এক কাছে লিখবো। এখানে 25 এক্স, শেষে এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, এই দুটোকে একসাথে লিখছি। এখানে 25 এক্স যেমন আছে থাকলো, এই 17 এক্সটা যখন এই ধারে আসবে সমানের বিপরীত ধারে রয়েছে 17 এক্স, 17 এক্স যখন ওই ধারে যাবে হয়ে যাবে মাইনাস 17 এক্স, কারণ 17 আগে রয়েছে প্লাস আর ওই ধারে গেলে হয়ে যাবে এটা মাইনাস। আর এখানে সমান দিলাম, এখানে 3570 যেমন আছে থাক। এরপর আমি সংখ্যা, এখানে একটা সংখ্যা রয়ে গেছে ওইটাকে ওই ধারে পাঠাবো, মানে এর কাছে আনবো। এর আগে কিছু নেই, মানে প্লাস ছিল, এটা এই ধারে গেলে হবে মাইনাস 3050। এই দুটো আমি একবারে বিয়োগ করছি, তো বিয়োগ করলে আমাদের হবে আচ্ছা 500 করেছে, 0 করতে 0, 2 3 4 5, ঠিক হলো তো, 0 করতে 0, 5 6 7, এখানে 5 নাম, হ্যাঁ 520 কিন্তু এক্ষেত্রে আমাদের বিয়োগ করলে হচ্ছে। তাহলে 25 এক্স থেকে 17 এক্স যদি বাদ দেই পড়ে থাকবে আমাদের 8 এক্স, মানে 25 থেকে 17 জাস্ট বাদ দাও, বিয়োগ করলে আমরা পাবো 8, আর এক্স যেমন আছে থাকলো। এখানে পাচ্ছি 520, তাহলে এখান থেকে এক্সের মানটা বের করো, এক্স সমান 520/8, এটা কাটাকুটি করো, 8 6 48, 4 4 12, 8 8 5 40, কাটাকুটি করবে দেখবে 65 বেরোবে। তাহলে এক্স সমান হচ্ছে 65। তাহলে আমরা ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে গেছি, কারণ এক্সই তো ছিল ট্রেনটির দৈর্ঘ্য, যে ধরেছিলাম দেখো সবার প্রথমে এই যে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, আর এক্সের মানটাই কত পেয়েছি, এই যে 65 পেয়েছি। তাহলে লিখে দেবো যে অতএব একটা উত্তর পেয়ে গেছি, অতএব ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার মানে 65 মিটার। এটা কিন্তু ট্রেনটির দৈর্ঘ্য, একটা অ্যান্সার কিন্তু আমরা পেলাম। এরপর আমাদেরকে বলেছিল যে ট্রেনটির গতিবেগ কত, অর্থাৎ সে ঘন্টাতে কতটা দূরত্ব যাচ্ছে। দেখো এটা কীভাবে বের করব, এই যে দুটো আমরা বের করেছিলাম যে 25 সেকেন্ডে ট্রেনটি যায় 210 প্লাস এক্স মিটার, 17 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে 122 প্লাস এক্স মিটার, এই যে দুটো পেয়েছি দুটোর মধ্যে যে কোনো একটাকে নিয়ে তোমরা সমাধান করতে পারো। আমি যেহেতু এইটা নিয়ে ঐকিক নিয়ম করেছিলাম, এই নিচেরটাকে নিয়ে ঐকিক
কী নিয়ম করেছি, আমি নিচেরটাকেই ধরছি, তোমরা চাইলে উপরটাকে নিতে পারো। আমরা নিচেরটাকে লিখছি, দেখো নিচেরটা কি ছিল, 17 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে 122 প্লাস এক্স মিটার। এই এক্সের জায়গায় আমরা 65 বসাবো, কারণ এক্সের মান তো 65 পেয়েছি। তারপর আমরা এটা 1 সেকেন্ডে বের করব, তারপর এটা 3600 সেকেন্ডে বের করব, কারণ গতিবেগ আমাদেরকে বের করতে হলে অবশ্যই কিন্তু ঘন্টাতে নিয়ে আসতে হয়। আর ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাই আচ্ছা এটা আমি লিখছি, দেখো তো লিখছি 17 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব যাচ্ছে। তো এখানে লিখবো যে আবার 17 সেকেন্ডে যায়, সেখানে ছিল 122 প্লাস এক্স, এক্সের জায়গায় 65 লিখছি, এই যে মানটা পেয়েছে। তো এটা কত হবে, 187 মিটার, সেখানেও মিটার দিয়ে দিবে। তাহলে 17 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে 187 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে কত, আচ্ছা এইভাবেই লিখছি, তোমরা বুঝতে অসুবিধা হবে। তাহলে পেলাম কি, 17 সেকেন্ডে যায় 187 মিটার, তাহলে 1 সেকেন্ডে নিশ্চয়ই কম যাবে, তো এটা হবে 187/17 মিটার, এটা পেয়েছি। এইবারে আমাদেরকে গতিবেগ বের করতে বলেছে। গতিবেগ বের করতে হলে সবসময় মনে রাখবে আমাদেরকে কিন্তু ঘন্টাতে বের করতে হবে, কিন্তু এখানে তো এইটা আমাদের সেকেন্ডে ছিল, যে 17 সেকেন্ড এককটা সেকেন্ডে ছিল, তাই আমরা কিন্তু একবারে আমরা সেকেন্ডে বার করে নিচ্ছি। তাই 1 ঘন্টাতে বের করতে হতো, 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট, 60 মিনিট মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। এটা আশা রাখছি জানো তোমরা ছোটো থেকে। তাহলে এক্ষেত্রে 3600 সেকেন্ডে যায়, এটা যা আছে লিখো 187/17, এর সাথে 3600 গুণ হয়ে গেল, এত মিটার। এটা তোমরা জাস্ট কাটাকুটি করবে, আমি আর করছি না, করলে কিন্তু এটা হবে 39,600 মিটার। এবারে মিটার থেকে কিলোমিটার যদি তোমরা নিয়ে যেতে চাও, তো অবশ্যই কিন্তু এটাকে 1000 দিয়ে ভাগ করবে। আমি ভাগ করে দিচ্ছি, 39,600কে 1000 দিয়ে যখনই ভাগ করবো, এটা কিন্তু কিমিতে বেরিয়ে যাবে। আমাদের গতিবেগ কিমিতেই বের করতে হয়। তাহলে এই শূন্যর সাথে এই শূন্য কাটলো, এই শূন্যর সাথে এই শূন্য কাটলো, নিচে একটা শূন্য রয়ে যাচ্ছে, একের পেছনে একটা শূন্য, তাই এখানে একটা সংখ্যার পর দশমিক বসে যাবে, এটা 39.6 মিটার, আচ্ছা কিমিতেই তো বের করার জন্য এটা করেছি। তাহলে আমাদের গতিবেগ কত হচ্ছে, 39.6 মিটার। এইটা হচ্ছে কিন্তু ট্রেনের। তো 3 থেকে 2টা দেখো বলছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল বলেছে এত, সংখ্যা দুটি কি কি। তো এটা দেখো কীভাবে সমাধান করছি। তো আমরা লিখছি যে ধরি প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ওয়াই, দুটো সংখ্যা ধরলাম। এবারে দেখো প্রশ্নে কীভাবে বলেছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে 16/50। তো অতএব দুটি সংখ্যা পেয়েছি এক্স আর ওয়াই, এক্স আর ওয়াইয়ের গুণফল বলেছে 16/50, এটা একটা দিয়েছে বলেছে, আর তাদের ভাগফল মানে x/y, এটা ভাগফল সমান বলেছে 1/2। এখান থেকে আমাদেরকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে। তো আমি কি করছি, এখান থেকে এক্স এর মানটা দেখো বার করছি। তো এক্স সমান কত হবে, এক্স সমান এই ওয়াইটা এই পুরোটার সাথে গুণ হিসেবে চলে যাবে এইভাবে, এক্স সমান এটা পাচ্ছি। এই এক্স এর মানটা আমি এখানে বসাচ্ছি, বা এক্স এর জায়গায় এটা বসাও হাফ ওয়াই, আর এখানে ওয়াই তো আগে থেকে ছিল, সমান এখানে হচ্ছে 16/50। একবারে কেটে দিচ্ছি 2 ধারে, দেখো 2 25 50 হলো। তাহলে বা এখানে দেখো ওয়াই দুটো ওয়াই রয়েছে, তাই ওয়াই স্কোয়ার সমান, এখানে উপরে থাকছে 16, নিচে থাকছে 25। এবারে ওয়াই সমান লিখতে পারি, স্কোয়ার আছে, স্কোয়ার যখন উঠে দেবো তখন বিপরীত মানে সমানের অপর দিকে একটা রুট চলে আসবে, রুট 16/25, বেসিক জিনিস। রুট 16 মানে 4, রুট 25 মানে 5। 16কে তো লিখতে পারি যে 16 সমান 4 গুণিত 4, আর কোনো সংখ্যার রুটের ভিতর যদি 4 গুণিত 4 থাকে, তখন কি হয়, একটা সংখ্যা বেড়ে যায় 4। একইভাবে 25ও কিন্তু 5 গুণিত 5 করতে পারি, সেই দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে এটা এসেছে, একবারে করে দিয়েছে। এগুলো কিন্তু বেসিক জিনিস। তাহলে একটা পেয়ে গেছি যে ওয়াই সমান পাচ্ছে 4/5, এটা হচ্ছে আমাদের একটি সংখ্যা। এরপর এই ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাচ্ছি, বা এক্স সমান হাফ গুণিত ওয়াই মানে কত পেয়েছি, 4/5, 2 2 4 হচ্ছে, তাহলে পাচ্ছি কত, এক্স সমান উপরে 2 নিচে 5। এই তো দেখো এক্সের মান পেয়ে গেছি, খুব ইজিভাবে কিন্তু এটা পেয়ে গেলাম। তাহলে এইভাবে লিখে দেবে যে নিচে অতএব একটি সংখ্যা হচ্ছে 2/5 এবং অপরটি হচ্ছে 4/5। এইভাবে কিন্তু তোমরা দুইটা সমাধান করবে, খুব ইজি কিন্তু অঙ্কটা। তারপর দেখো এরপরে আমাদের 3-এরটা ভাগ পদ্ধতিতে √2 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কিন্তু বের করতে বলেছে। তো দেখো 3-এরটা আমরা কীভাবে সমাধান করছি। 3-এরটা আমাদেরকে √2 এর 3 দশমিক স্থান পর্যন্ত তাহলে মান বের করতে বলেছে। তো √2 এর মান বের করার জন্য এটা আমাদেরকে ভাগ পদ্ধতিতে বলেছে, তো এটা আমরা করছি। তো এইভাবে আমরা দিলাম, এখানে √2, এই রুটের ভেতর যেই সংখ্যাটা আছে ওটা এখানে বসাও। তারপর দশমিক দিয়ে তোমাদের মন ইচ্ছা জোড়া হিসাবে একটা 2টো 0 দিলাম, আবার 2টো 0, আবার 2টো 0, এইভাবে মন ইচ্ছা কিন্তু তোমরা 0 বসাতে পারো। আমি আপাতত 2 4 6টাই নিলাম। এবারে দেখো
এমন কোন সংখ্যা রয়েছে সেটা ভাগ করতে হবে অবশ্যই, যেন সেম সেম দুটো সংখ্যাই হয়। আমি এখানে 1 দিয়ে করছি, এখানে 1 এখানে 1, এইভাবে দেখো এখানে বর্গমূলের কিন্তু একটু ধারণা থাকতে হবে। 1 আর 1 এ গুণ করলে 1, 2 আর 2 এ গুণ করলে হচ্ছে 4, এইভাবে 3 3 এ হচ্ছে 9, 4 4 এ হচ্ছে 16, 5 আর 5 এ গুণ করলে হচ্ছে 25, এইভাবে আমি বলছি। তো দেখো এখানে আমাদেরকে 2 কে প্রথমে ভাগ করতে হবে, তো কোনটা দিয়ে যাবে? নিশ্চয়ই 1 আর 1 এ গুণ করলে এটাই যাচ্ছে, কারণ যদি 2 আর 2 এ গুণ করে আমরা যদি করি তখন 4 হয়ে যাচ্ছে, 4 তো 2 এর থেকে বেশি, এমনটা তো আমাদের ভাগ হয় না, তোমরা আস্তে আস্তে ভাগ জানো। তো এক্ষেত্রে আমাদেরকে 1 আর 1 এ গুণ করেই কিন্তু করতে হবে। তো 1 একে 1 হচ্ছে, এটা এরপর তোমরা এখানে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 1 হবে। এই দশমিকের জন্য এখানে একটা দশমিক আসলো। এবারে এই ভাগ পদ্ধতিতে বর্গমূল বলতে আরো, হ্যাঁ, তো এর বের করার নিয়ম হচ্ছে যে আমাদেরকে জোড়ায় জোড়ায় সংখ্যা নামাতে হবে। তো এখানে একসঙ্গে দুটো করে নামাবো, এখানে দুটো শূন্য কিন্তু একবারেই নামাবো। এখানে যেই সংখ্যা থাকবে তার সাথে 2 গুণ করে এখানে নিচে বসাতে হবে। 1 ছিল, 1 এর সাথে 2 গুণ করলে 2 একে 2 হলো। এইবারে আবার একইভাবে আমাকে 100 বা 100 থেকে ছোট যেন ভাজে, এটাই আমার উদ্দেশ্য। এখানে 2 রয়েছে, পাশে দেখো গুণ করছি, তো এখানে কিন্তু আমাদের 2 রয়েছে আর আমাদেরকে কিন্তু এখানে 100 রয়েছে। তো আমি কি করছি, আমি এইটাকে নিচ্ছি, তোমরা দেখবে এগুলো করবে। এখানে 4, এখানে 4, তো 4 4 4 যদি গুণ করি, এই যে দুটো 4 রয়েছে এখানে, তো 2 যেমন আছে বসালাম, দুটো 4 এইভাবে লিখতে হবে, একটা উপরে একটা নিচে। 4 4 এ 16 6 হাতে রইল 1, 4 2 আর 1 9, 96 হচ্ছে। তোমরা দেখবে যদি তোমরা 2 এইভাবে 5 আর এইভাবে 5, যদি এই 5 কে দাও তখন দেখবে কিন্তু আমাদের 100 থেকে বেশি হয়ে যাবে, তখন আমাদের হবে না। আমাদের জাস্ট ভাগ করছি, ভাগের নিয়ম তো এটাই যে আমাদের বেশি হওয়া যাবে না, হয় এইটাই বসতে হবে নইলে এর থেকে কম বসতে হবে। তো 96 হচ্ছে, তো এখানে কত দিয়ে করেছি? 4 দিয়ে, দুটো 4, এই একটা 4 এখানে বসলো, একটা 4 এই উপরে বসলো। তো এইটা আর এই পুরোটাই গুণ করে পেয়েছি 96। তো এক্ষেত্রে বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 4। আচ্ছা, এই দুটো নেমে গেছে, এবারে এই দুটোকে নামালাম, এটা। ঠিক একইভাবে এর সাথে 2 গুণ করবো, অবশ্যই কিন্তু এখানে আবার গুণটা কিন্তু আলাদাভাবে হয়। তোমরা আবার এইভাবে করে দিও না যে এর সাথে 2 মানে 2 4 এ 8, 2 2 এ 4, এটা না। গুণটা এইভাবে করলে কিন্তু হবে না, যেটা পাশে দেখাচ্ছে এটা এইভাবে গুণ না, গুণটা এইভাবে করতে হবে। 24 সাথে 2 শুধুমাত্র এই সোজাসুজি গুণ করতে হবে, এটা যেমন আছে বসে হবে। 4 2 এ 8, এইটি করতে হবে। এই শুধু সোজাসুজাই গুণ হবে, এই যে এই 4 আর 2 কিন্তু গুণ হবে, আর এটা যেমন আছে বসে হবে। তোমাদের যেভাবে ছোট থেকে গুণ শিখেছো এইভাবে করলে কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে অ্যান্সার মিলবে না। আচ্ছা, এটা করলে এরপর এখানে 28 রয়েছে, আমি এটাকে, আচ্ছা এখানে 28 রয়েছে, আমাদের 28 এর সাথে এরপর কিছু একটা গুণ করতে হবে, গুণ করে যেন আমাদের এটা মিলে যায়। তো 28 এর সাথে আমরা দেখো এখানে 400, হয় 400 মেলাতে হবে, নইলে 400 থেকে কিন্তু আমাদেরকে কম করতে হবে। আমি আবার এখানে দেখো 4 দিয়ে করছে, তোমরা 4 দিয়ে করবে, তোমরা অন্য দিয়ে করতে আরও দেখবে আমাদের কিন্তু এটা মিলবে না। 4 4 এ 16 6 হাতে রইল 1, 8 4 এ 32 1 এ 33 এ 3 হাতে রইল 3, 4 2 8 9 10 11। দেখো আচ্ছা এখানে 1136 হয়েছে, 4 দিয়ে কিন্তু হবে না, এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। তোমরা দেখবে আমি এটা কিন্তু, আচ্ছা 1 দিয়েই করছি, এখানে 200 এটা আছে, তো এটা 1 দিয়েই করছি, এটা 281, এখানে 1, এভাবে করছি 281। আচ্ছা 2 দিয়ে একটু করে দেখি, দাঁড়াও, 2 2 এ 4, 8 2 16 হাতে লাগে, 2 2 4 5, না হচ্ছে না, 2 দিয়েও কিন্তু হচ্ছে না, 400 থেকে বেশি হয়ে যাচ্ছে। তখন আমাদেরকে 1 দিয়ে করি, 281, এভাবে গুণ করতে হবে, একটু রাফ করবে জায়গাগুলো। 281, আচ্ছা এখানে তো 28 ছিল, 28 ছিল, তো এখানে উপরে 1 নিচে 1 দিলাম, 281 হচ্ছে 400 থেকে কম, এটা আমাদের হয়ে যাবে। তাহলে এখানে একটা 1 বসালাম, এখানে একটা 1 দিলাম, তাহলে হচ্ছে কত? 281। এইটাই এবারে বিয়োগ করো, বিয়োগ করলে এখানে 9, এখানে 1 নামছে, এখানে আমাদের এখানে কিন্তু হাতে 1 থেকে 1 নামছে, তো বিয়োগ করলে কিন্তু আমাদের এইটা দাঁড়াচ্ছে। আচ্ছা এবারে এখানে কি করবে? আচ্ছা 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমাদের কিন্তু দশমিক পরে দুটো সংখ্যা এসেছে, আরও কিন্তু আমাদেরকে দুটো নিয়ে আসতেই হবে। এরপর এটার সাথে আবার এই শেষেরটার সাথে 2 গুণ করো, 2 1 এ 2, আর এগুলো যেমন আছে বসিয়ে দাও। তো আমাদের এখানে বেরোচ্ছে 28 2। এরপর আমাদেরকে আবার এখানে 119 এসেছে, তার সঙ্গে আবার এখানে এই দুটো সংখ্যা, এই যে দেখো এখানে এই দুটো সংখ্যা শূন্য আমরা এই পাশে নামাচ্ছি। এরপর আমাদেরকে 80 মেলাতে হবে, তো প্রথমে আমরা কিন্তু 2 দিয়ে করে দেখছি। 2 দিয়ে যদি এভাবে করি, উপরে একটা 2 নিচে একটা 2, 2 2 এ 4, 2 2 এ 4, 8 2 16 6 হাতে রইল 1, 2 2 4 একে 5, 5644, অনেক ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা 2 8 2 2, আমি একবারে 4 দিয়ে করে দেখছি। 4 2 8, 4 2 8, 4 8 32 এর 2 হাতে রইল 3, 4 2 8 9 10 11, 11288। আচ্ছা অনেকটা কাছাকাছি গেছে। আচ্ছা 5 দিয়ে একবার করে দেখি, যদি এটার থেকে বেশি হয়ে যায় তখন আমরা 4 দিয়েই করে দেবো। 2 8 2 2, 5 দিয়ে করে দেখি। আচ্ছা
আচ্ছা সরি বন্ধুরা, এটা মিস্টেক হয়েছে, 2 8 2, আমাদেরকে এখানেও 4 দিতে হবে, 4 4, এটাই নিয়ম, যেটা উপরে দেবে সেটা নিচেও দিতে হবে। এই জায়গাটা একটু গুণটা ভুলে গেছে, এই জায়গাটা আমি একটু আরেকবার গুণটা করছি। আচ্ছা এটা একটু পাশে করছি, এখানে 2 8 2 যেমন ছিল, এখানে 4 এখানে 4, গুণটা হলো 4 4 16 6, হাতে রইলো 1, 4 2 আর 1 9, 4 8 32 2, হাতে রইলো 3, 4 2 আর 9 10 11, 11,296 হচ্ছে। এরপর 2 8 2, উপরে 5 নিচে 5 গুণ করে দেখছি। তো 5 5 25 5, হাতে রইলো 2, 5 10 11 12, 2 হাতে রইলো 1, 5 40 1 41 1, হাতে রইলো 4, 5 10 14, এটা 5 দিয়ে গুণ করতে আমাদের 14,125 হচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য 11,000-এর কাছাকাছি নিয়ে যাওয়া। তো আমাদের 4 দিয়ে দেখো কাছাকাছি গেছে, তো এখানে 4, আবার এই উপরটায় 4, তো লিখতে আমাদের হচ্ছে কত, 11,296, 11,296 এটা হচ্ছে। তো এখানে বিয়োগ করলে আমাদের হচ্ছে 6 4 10 9 10 0 2 3 আর 6, এটা আমাদের হচ্ছে 604। তো দেখো আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, তোমরা আরেক ঘর করবে, আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে। তো দশমিকের পর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর চলে এসেছে, এরপর এই জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু বের করতে হবে। এই জায়গাটা তোমরা অবশ্যই বের করবে, আমি আর করছি না। আমাদের দেখবে এখানে কিন্তু যেই সংখ্যাটা আসবে ওটা কিন্তু 5-এর থেকে কমই আসবে। আমাদের যখন এখানে ধরো আমি সাপোজ এখানে দিচ্ছি, ধরো এখানে 3 আসলো, 3 আসলো, তখন দেখো আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে, মানে আমাদের এই দশমিকের পর 3টা সংখ্যা আমাদের এতটা অবধি ধরতে বলেছে। যতটা ধরলে তার শেষেরটার সাথে এটার প্রথমটা দেখো, এখানে 4 রয়েছে আর এখানে 3 রয়েছে। 3 তো 5-এর থেকে ছোট, যখনই 5-এর থেকে ছোট হয় তখন তার আগেরটা সেমই থেকে যায়। ওই জন্য আমি আর কিন্তু করছি না, তোমরা এটা দেখবে 5-এর থেকে কমই আসবে। তোমরা আরেক ঘর করবে, এখানে আরেক ঘর নামাবে, তাহলে কিন্তু হবে। তো এটাই কিন্তু অ্যান্সার, এখানে লিখে দেবে যে অতএব √2 এর, এগুলো কিন্তু সব রাফ, এই যে গুণগুলো করলাম এগুলো সব রাফ, এগুলো তোমরা অবশ্যই পরীক্ষাতে কিন্তু একটু এক্সট্রা পেজ নিয়ে যে এগুলো কিন্তু করবে। মেন অঙ্ক কিন্তু আমাদের এই যে এটা হচ্ছে আমাদের মেন অঙ্ক। লিখবে যে অতএব √2 এর 3 দশমিক 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হচ্ছে কত, 1.414, এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। এইভাবে কিন্তু এরপর 3 4টা দেখো সেম অঙ্ক, এই অঙ্কটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর আগের দিনে আমরা সমাধান করেছি। এই যে এখানে 4-এর দাগে 4-এরটা দেখো, এই অঙ্কটা সেম অঙ্ক, কিন্তু এখানে এই যে দেখো 3-এর দাগে 4-এরটা একই অঙ্ক। আমি আর একই অঙ্ক কিন্তু দেখো বারবার করাচ্ছি না, এই অঙ্কগুলো করতে কিন্তু টাইম লাগছে দেখছো, তো এটা আর করাচ্ছি না, আমরা একবারে 5-এরটা করছি। একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত সেটা বের করতে হবে। তো যা যা বলেছে ওটাই লিখছি, দেখো 4 দেয়ালের ক্ষেত্রফল এত আর মেঝের ক্ষেত্রফল এত আর দৈর্ঘ্য আমাদের দেওয়া রয়েছে। আচ্ছা আমাদের কী কী দেওয়া রয়েছে সেটা তুলে আমরা অঙ্কটা করছি। তো 3-এর 5-এরটা তো দেওয়া রয়েছে যে 4 দেয়ালের 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের ক্ষেত্রফল বলেছে 42 বর্গ মিটার, এটা আমাদেরকে বলেছে যে 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার। আর বলেছে যে মেঝের ক্ষেত্রফলটা বলেছে 12 বর্গ মিটার, এটা বলেছে। আর বলেছে দৈর্ঘ্যটা বলেছে 4 মিটার। তো এক্ষেত্রে আমাদেরকে উচ্চতা বের করতে হবে। তো আমি লিখছি যে ধরি উচ্চতা হচ্ছে h মিটার, আমরা ধরছি। এইবারে দেখো আমরা জানি যে 4 দেয়ালের ক্ষেত্রফলের সূত্র আমাদেরকে জানতে হবে, আর মেঝের ক্ষেত্রফল দেখো আমি পাশে একটা ছবি আঁকছি তাহলে বুঝতে পারবে। ধরো এইটা একটা হচ্ছে ঘর, 3D আঁকছি। ধরো এইটা আচ্ছা আঁকি প্রথমে, এইটা একটা ঘর, এই ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল মানে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব মিলিয়ে কিন্তু হচ্ছে 42 বর্গ মিটার। তো আমরা প্রথমে দেখো আমরা এই উচ্চতাটাকে ধরেছি h, আমরা লিখছি যে আমরা কি জানি যে 4, এটা লিখবো অবশ্যই সূত্র, এটা 4 দেয়ালের ক্ষেত্রফল সমান 4 দেয়ালের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 গুণিত উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কিন্তু আমাদের 4 দেয়ালের সূত্র, এটা 4 দেয়ালের সূত্র। এবারে প্রশ্নে দেখো আমাদের 4 দেয়ালের ক্ষেত্রফল কত বলেছে, 42 বর্গমিটার এটা বলেছে। আচ্ছা পাশে আমাদের একটা মান এখান থেকে বের করতে হবে। মেঝের ক্ষেত্রফল বলেছে 42 বর্গমিটার, মেঝেটা দেখো, এই যে মেঝেটা দেখো আমি যেটা দিয়ে পেন নিয়ে যাচ্ছি, এইটা ঠিক এইভাবে হচ্ছে না, ওটা তোমরা যদি দেখো তোমাদের বাড়ির মেঝে দেখবে এই রকম হয়ে থাকে,
এরকম হয় না মেঝেটা? এটা কেমন দেখতে? এটা পুরো আয়তক্ষেত্রের মতো দেখতে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এই পুরোটা আর প্রস্থ হচ্ছে এইটা। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এটা আমরা জানি। এবারে দেখো এই যে মেঝেটা তো একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু বলেছে প্রশ্নে 12 বর্গমিটার, আর ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাই লিখে দিয়েছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল কত? 12। এটা প্রশ্নে বলেছে, দেখো দৈর্ঘ্য 4 মিটার বলেছে, তাই 4 লিখলাম ইন্টু প্রস্থ। এখান থেকে আমরা প্রস্থটা বের করবো, এটাই উদ্দেশ্য। তাহলে প্রস্থ সমান কত পাচ্ছি? প্রস্থ সমান এই 4টা দিকে কাটাকুটি হবে, 4 3 12, 3 মিটার। তাহলে প্রস্থ হচ্ছে আমাদের এখানে 3 মিটার। আমরা এটা পেলাম, প্রস্থটা পেয়ে গেছি। জাস্ট এখানে মানটা বসিয়ে আমরা সমাধান করব। আচ্ছা, প্রশ্নানুসারে লিখো, প্রশ্নানুসারে 4 দেয়ালের ক্ষেত্রফল কত? এটা পেয়েছি। 2 ইন্টু উচ্চতাকে আমরা তো এইচ ধরলাম, এই যে ধরি এইচ উচ্চতা, ইন্টু দৈর্ঘ্য যেমন আছে এখন থাক, লিখো দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। 4 দেয়ালের ক্ষেত্রফল ছিল এইটা, আর প্রশ্নে 4 দেয়ালের ক্ষেত্রফল বলেছে 42। তাই এইটা আর এইটা দুটোই তো 4 দেয়ালেরই ক্ষেত্রফল, তাই দুটো সমান হয়ে গেল। বা 2 গুণিত এইচ, দৈর্ঘ্য প্রশ্নে বলেছে 4, প্রস্থ পেলাম এক্ষুনি 3, এই যে 3 পেলাম, তো 3 লিখলাম সমান 42। আমরা এখানে দেখো কত পাচ্ছি? 2 গুণিত এইচ গুণিত, এখানে কিছু মানে গুণ আছে, 4 আর 3 যোগ করো 7 হচ্ছে, আর এই ধারে 42 যেমন আছে রইল। তাহলে এইচ সমান এখানে 42 আর 2 আর 7 গুণ হিসাবে রয়েছে, এর নিচে যখন যাবে ভাগ হিসাবে চলে গেল। এটা পুরোটাকে নিচে পাঠিয়ে দিলাম। 7 6 42 কাটাকুটি যাচ্ছে 2 3 6, তাহলে হচ্ছে কত? 3। তাহলে এক্ষেত্রে এইচ সমান কত পেলাম? 3। এটাই অ্যান্সার। তাহলে লিখবে যে অতএব উচ্চতা হচ্ছে আমাদের 3 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে কিন্তু তোমরা সমাধান করবে। তোমাদের এই ছিল আজকের ক্লাসের টপিকস। পরবর্তীকালে আমরা পার্ট 2 নিয়ে আসবো।